মমতা ব্যানার্জি এখন বিপক্ষে দলে। মমতা ব্যানার্জি যদি আপনাদের দলে মানে এক লড়াইয়ের একই সারিতে আসতে চায়, কি করবেন? দেখুন, এটা অনেকটা অলীক কল্পনার মতো। আগে তো বাস্তবে একটা ঘটনা ঘটুক। এই সরকার গড়া এই যে একটা হিন্দুত্বের বীজ আপনারা বারবার বলেন, সেটা পশ্চিমবঙ্গের মাটিতে কিভাবে সফল হলো? আপনার পশ্চিমবাংলায় বিজেপি তার মতাদর্শ নিয়ে অনেক আগের থেকে, কয়েক দশক থেকে চেষ্টা করছে এটাকে সংস্কৃতিগতভাবে জয় করা, বা এখানে তাদের রাজনৈতিক যে ক্ষমতার এখন মুখ যেটা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তার মাধ্যমে এখানে আসা, ক্ষমতায় আসা অনেক দিনের প্রচেষ্টা। কিন্তু বাংলার বিশেষ করে তিনটি গৌরবজনক ঐতিহ্য, যেটা হচ্ছে আমাদের দেশে যে নবজাগরণের চিন্তা, গণতান্ত্রিক চিন্তা ভাবনা, ধর্ম বিভেদের ঊর্ধ্বে উঠে, সেটার জন্মস্থানও হচ্ছে বাংলা, মানে অবিভক্ত বাংলা। এবং পরবর্তীতে আমাদের এখানে হচ্ছে স্বাধীনতার যে আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনেরও সব থেকে উন্নত মানের যে আদর্শগত চর্চা, সেটাও বাংলার মাটিতেই সব থেকে বেশি হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে রাশিয়ার 1917 সালের মহান সোভিয়েত বিপ্লব হওয়ার পর লেনিন স্ট্যালিনের নেতৃত্বে তারপর সারা পৃথিবীতেই মার্ক্সবাদ লেনিনবাদের সাম্যবাদী চিন্তার যে প্রভাব, তারও ভারতবর্ষের মধ্যে ঘাঁটি হিসেবে পশ্চিমবাংলায় গড়ে উঠেছিল বামপন্থীদের একটি শক্তিশালী জায়গা। ফলে এই ঐতিহ্যগুলো, এই পরম্পরাগুলো, এই সংস্কৃতিগুলো আমাদের বাংলার মানুষকে রক্ষা করেছে যে এই ধরনের কোনো বিভেদকামী চিন্তা, হীনমন্যতার চিন্তা, অগণতান্ত্রিক চিন্তা, অবৈজ্ঞানিক চিন্তা, পিছিয়ে পড়া কুপমণ্ডুক চিন্তা, এই সমস্তর হাত থেকে বাংলাকে রক্ষা করতে। কিন্তু তা সত্ত্বেও এই যেটা হতে পারলো, এবং যে লক্ষ্য পুরনো সেই হিন্দু মহাসভার সময় থেকে, জনসংঘর সময় থেকে টার্গেট করেছিল পিছন থেকে যারা আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদেরই রাজনীতিগতভাবে আজকে এই জয় তারা পশ্চিমবাংলাকে করতে পারলো। আমরা যদি একটু পিছন ফুরে তাকাই, তাহলে দেখবো যে এই গ্রাউন্ডটা তারা পেলো কেমন করে, এবং এই আদর্শগত জায়গাতেও তারা যতটুকু বা অর্জন করতে পেরেছে পশ্চিমবাংলার মাটিতে, সেটা সম্ভব হলো কি করে। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের কাছে মনে হতে পারে এই গত 3টে টার্ম, প্রায় 15 বছর ধরে এখানে যে তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনা করেছে বিরাট মেজরিটি নিয়ে, তাদের যে অপশাসন, তাদের যে দুর্নীতি, তাদের যে দলবাজি তোলাবাজি, এমনকি একরকমভাবে মাইনরিটি সাম্প্রদায়িকতাকে রক্ষা করার নামে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া, নারী নির্যাতন চালানো, এবং চুরি, দুর্নীতি, শিক্ষা স্বাস্থ্যের হানি সমস্ত ক্ষেত্রে, এবং বিশেষত আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন, সেটাকে পুরোপুরি কুক্ষিগত করা, এইটার হাত থেকেই মানুষ যেন মুক্তির নিঃশ্বাস ফেলার জন্য আজকে পশ্চিমবাংলার মাটিতে সেই রকম কোনো রাজনৈতিক প্রতিপক্ষ মানুষ পায়নি। আজকে কোনো বিকল্প, যেটা সব থেকে ভালো হতে পারত যদি বিকল্প সংগ্রামী বামপন্থী শক্তি আজকে এরকম একটা ভরসা পশ্চিমবাংলার মানুষের সামনে তুলে ধরতে পারত যে তৃণমূল কংগ্রেসের বিকল্প, তাকে সরানোর জন্য কখনো বিজেপির মতো আরএসএস এর দ্বারা পরিচালিত শক্তির দ্বারা, সাম্প্রদায়িক এবং প্রতিক্রিয়াশীল শক্তি, ফ্যাসিস্ট শক্তির দ্বারা হতে পারে না। এটা দুঃখের হলেও খুব সত্য। আমাদের এখানকার যারা বামপন্থী ব্র্যাকেটের মধ্যেও আছেন, তারা সংঘবদ্ধভাবে তাদের নিজস্ব ধ্যান ধারণার জন্য এবং এই বিপদটাকে আঁচ না করার জন্যই এটা কিন্তু ঘটে যেতে পারলো। এবং সেই ভ্যাকুয়ামটা কোনো কিছুতেই যেমন শূন্যস্থান থাকে না, রাজনীতিতেও শূন্যস্থান থাকে না। তাহলে পশ্চিমবাংলার মানুষের এই যে বিক্ষোভ, এই যে ক্ষিপ্ত হয়ে ওঠা একটি শাসনের প্রতি, সেই সুযোগটার জন্যই ওট পেতে ছিল আজকে আপনার বিজেপির শক্তি, এবং তারা সেই জায়গাটাকে গ্রহণ করলো। ফলে আপাত দৃষ্টিতে মানুষের মনে হতে পারে যে হয়তো তৃণমূলের দুঃশাসনের জন্য এটা ঘটেছে, কিন্তু আমি মনে করি রাজনীতিগতভাবে বিশ্লেষণ করলে এর আগেও যখন বিজেপি এখানে পরাজিত হয়েছে, যেমন ধরুন গত বছরের নির্বাচনটা
যদি আমরা দেখি, বা তারও আগে যখন তারা একসময় লোকসভাতে 18খানা সিট পেয়ে গিয়েছিল, এসব কাহিনী যদি আমরা দেখি, তাহলে পরে আমরা দেখব আদর্শগতভাবে কিন্তু ধীরে ধীরে হলেও বাংলার মাটিতে তারা অনুপ্রবেশ ঘটেছে। তাদের আরএসএস চিন্তা, ধর্মীয় চিন্তা, মেরুকরণ, হিন্দুত্ববাদী চিন্তা, বাংলার সয়েলে যারা শাসন ক্ষমতায় থাকলেন বা যারা সংস্কৃতির বাংলার ঐতিহ্যের ধারক বায়ক হিসেবে ভূমিকা পালন করলেন, তারা এত অকৃতকার্য হলেন এবং সেই সাম্প্রদায়িকতার বাতাবরণটাকে সৃষ্টি করতে বা উর্বর করতে এত সাহায্য করলেন যে তাদের আশাটা অনেক সুবিধা হয়ে গেল। ফলে আমি এটা যেমন একদিকে বলবো, তেমনি এর আগেও আপনাকে একটু পিছনে ফিরে যেতে বলবো। যেমন 77 সালে এমার্জেন্সির পরে যখন পশ্চিমবাংলার সরকার গঠিত হয়েছিল, আমাদের ভুলে গেলে চলবে না, তখন জ্যোতি বসুর নেতৃত্বে, প্রমোদ দাশগুপ্তদের নেতৃত্বে বামফ্রন্টের সঙ্গে কিন্তু তখন জনতা পার্টিও 1977 সালের ইলেকশনে লড়েছিল। যে জনতা পার্টির পূর্বসূরি কিন্তু জনসংঘ, তার আগে জয়প্রকাশ নারায়ণদের আন্দোলনে এই বামপন্থীরা অনেকেই কিন্তু যায়নি। আমাদের পার্টি এসোসিয়েশন কমিউনিস্ট আমরা গিয়েছিলাম এবং আমরা কিছু যৌথ প্রোগ্রাম পশ্চিমবাংলাতেও করেছিলাম, বিহারে করেছিলাম, অন্যান্য কিছু রাজ্যে করেছিলাম, যখন 74-75 সে আন্দোলন চলছিল। কিন্তু তখন বাংলার তথাকথিত বড় বামপন্থীরা অনেকেই ওখানে রাইটিস্ট ফোর্স আছে, প্রতিক্রিয়াশীল শক্তি আছে বলে আন্দোলনে কিন্তু আসেনি। কিন্তু যে মুহূর্তে এমার্জেন্সির পরে আবার পশ্চিমবাংলায় ভোটের সময়টা এসে গেল, তখন সেই জনতা, যে জনতার পিছনে কিন্তু শক্তি হচ্ছে আরএসএস এর, হিন্দু মহাসভার, জনসংঘের, তাদের নিয়ে কিন্তু জ্যোতিবাবুরা, বামফ্রন্ট কিন্তু সে বছর প্রথমবার ক্ষমতায় এসেছিলেন। এটা ভুলে গেলে চলবে না। এই একটা উদাহরণ আপনাকে দিলাম। দ্বিতীয় উদাহরণ আপনাকে আমি বলতে পারি, যেমন ধরুন ভিপি সিং এর যখন মাইনরিটি গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারে এলো রাজীব গান্ধীর সেই বোফোর্স কেলেঙ্কারির কাহিনীর পরে, তখন এই ভিপি সিংকে পশ্চিমবাংলায় ময়দানে ব্রিগেডে সভা করতে জায়গা করে দিয়েছিলেন, কিন্তু তার এক হাত ধরেছিলেন সেদিন জ্যোতি বসু, আর এক হাত ধরেছিলেন কিন্তু বাজপেয়ী। এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। এই কলকাতা কর্পোরেশনের মেজরিটি করার জন্য আমাদের সিপিআইএম এর বন্ধুরা বা তথাকথিত বামফ্রন্টের বন্ধুরা কিন্তু 3 জন বিজেপির কাউন্সিলরকে সাথে নিয়ে তারা কিন্তু এখানে মেজরিটি করেছিলেন। বলে এইসব কাহিনী রয়েছে এবং এটা তো খুব ক্রুড ভাবে এসছে মানুষের সামনে। যে যেমন ধরুন 18টা এমপি সিট যখন তারা 2টোর থেকে না 4টের থেকে বার করে নিতে পারলো 2019 সালে, তখন এটা প্রতিষ্ঠিত আজকে এবং পরবর্তীকালে সিপিআইএম এর বহু নেতা, তাদের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বীকার করেছেন যে তারা কিন্তু আগে রাম পরে বাম করেছিলেন। কথাটার মানে হচ্ছে যেহেতু তারা পশ্চিমবাংলায় ক্ষমতাহীন হয়েছেন, ফলে সেই ক্ষমতাকে উদ্ধার করার জন্য, পুনরুদ্ধার করার জন্য যে কারোর সঙ্গেই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আগে এদের সরিয়ে দাও বর্তমান ক্ষমতায় যারা আছে, তারপরে আমরা দেখে নেব, এই স্লোগান ছিল কিন্তু তাদের আগে রাম পরে বাম। একটু এই জায়গাটায়, এই আগে রাম পরে বাম, এটা কি সিপিআইএম এর তরফ থেকে স্লোগান ছিল? ইন্টারনাল স্লোগান ছিল। এটা তো তারা পাবলিকলি বাইরে গিয়ে বলেনি যে আপনারা সবাই এটা করবেন। না, এটা বিজেপির স্লোগান। না, এটা 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 আপনি তো প্রেসের মানুষ, আপনি আজকে কাগজগুলো খুলে দেখুন। এবারও অশোক ভট্টাচার্য মহাশয় ডাকসাইটের নেতা সিপিএম এর যে মন্ত্রী ছিলেন, তিনি শিলিগুড়িতে বলেছেন আমাদের সব ভোট কিন্তু বাম থেকে ফিরে আসেনি। আপনাকে আমি 11 এপ্রিল আনন্দবাজার পত্রিকার সুজন চক্রবর্তীকে কোট করছি। তিনি বলছেন এবারের ভোট, বামের ভোট কিন্তু বামেই আসবে ফিরে। তাহলে কোথায় গিয়েছিল বামের ভোট ফিরে? এবং এর আগে তাদের ত্রিপুরার একসময়ের মুখ্যমন্ত্রী ছিলেন নৃপেন চক্রবর্তী স্বীকার করেছেন তাদের মিটিংয়েও যে আমাদের ভোট কিন্তু এতে গেছে। সূর্যকান্ত বাবুরা এবারও তাদের পার্টির তরফ থেকে বলেছেন এবার কিন্তু আমাদের নিজেদের ভোট সব নিজেদেরই দিতে হবে। বলে একাধিক প্রমাণ আছে, কাগজপত্র বেরিয়েছে, প্রেসে বেরিয়েছে, এবং আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি, আমরা সিপিআইএম এর দল যারা করে সেই সমস্ত নেতা তাদের আমরা দেখেছি, তারা ওপেনলি কল দিয়েছেন এবং তাদের যে কর্মীদের সঙ্গে আমাদের দলের কর্মীদের যোগাযোগ থাকে গ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডে কাজ করতে গিয়ে তারা বলেছে। এবং এরকম ঘটনাও ঘটেছে বেঙ্গলে, আপনাদের আমি বলছি, দুটো ইলেকশন বলবো, এর আগে লোকসভা বলবো, এবারের ইলেকশন বলবো। এই বেঙ্গলে সিপিএম করা লোক তাদের লোকেরা যেহেতু বিজেপিকে ভোট দিচ্ছে, সে দেখতে পাচ্ছে, সহ্য করতে না পেরে তারা আমাদের দলের ছেলেদের কাছ থেকে লিফলেট বই চেয়ে নিয়ে গেছে, দ্রুত বলেছে আমাদের লোকেদের আমরা কিছুতেই বিজেপিকে ভোট দিতে পারবো না, আপনাদের কাগজপত্র দিন। এটা দুটো জায়গায়, দুটো ডিস্ট্রিক্টের ঘটনা আমাদের কাছে নজরে আছে। ফলে এটা কোনো নতুন ঘটনা না, বা এটা খুব আশ্চর্যজনিত ঘটনা নয় যে, এবং আপনারা লক্ষ্য করেছিলেন এই যে বিজেপির ভোটটা যে 18 সালে লোকসভাতে সমস্ত কাগজপত্রে অ্যানালিসিস বেরিয়েছিল যে 38% ভোট তাদের প্রায় হয়ে গেল, আর সিপিএম এর ভোটটা 37.something% থেকে নেমে 7% হয়ে গেল, আর বিজেপির ভোটটা 8-9-10% থেকে চলে গেল ওই পার্সেন্টে। এই ভোটটা কোত্থেকে এলো? তখনকার কাগজপত্রগুলো আপনি খুলে বিশ্লেষণ দেখুন, সবাই বলেছে এবং পক্ষান্তরে তারা স্বীকার করেছে এই ভোটটা দিয়েছে, তারা রাগে দিয়েছে, ক্ষোভ থেকে দিয়েছে, এটা তাদের নেতৃত্বের সিদ্ধান্ত। গ্রাম লেভেলে বা সাধারণ স্তরের বামপন্থী কর্মীরা বা তাদের কর্মীরা, আমি মনে করি না তারা এটা মনে করতেন, এবং সেটা দেওয়া ঠিক হয়েছে বলে তারা মনে করেন, এরকম একজনকেও আপনি খুঁজে পাবেন না। কিন্তু তাদের নেতৃত্বটা সিদ্ধান্ত নিয়েছেন, করেছেন। বলে এগুলোও কিন্তু গ্রাউন্ড তৈরি করে দিয়েছে এই দক্ষিণপন্থী, চূড়ান্ত দক্ষিণপন্থী শক্তিকে আমাদের এখানে নিয়ে আসার। আর একটা কথা বলে আমি এই পর্বটা শেষ করব। আমাদের দলের দার্শনিক নেতা কমরেড শিবদাস ঘোষ, তিনি 69 সালে প্রিকশন দিয়েছিলেন, যখন 67 এবং 69 সালে দুটি যুক্তফ্রন্ট গভর্নমেন্ট পশ্চিমবাংলায় ছিল, যেটা একটা 11 মাস, একটা 13 মাস স্থায়ী হয়েছিল, এবং কংগ্রেস সেগুলোকে ভেঙে দিয়েছিল। বলেছিলেন যে বামপন্থীরা যেভাবে আজকে সরকার চালাচ্ছে বা জনসাধারণের সঙ্গে আচার ব্যবহার, সংস্কৃতি, বিহেভিয়ারটা করছে, আজকে যদি বামপন্থী আন্দোলনের এই পরিবেশটা পশ্চিমবাংলার থেকে যখন চলে যাবে, তখন কিন্তু দক্ষিণপন্থীরা ওঁত পেতে আছে এই বাংলাকে দখল করার জন্য সংস্কৃতিগতভাবেও। এ কথা 69 সালে কমরেড শিবদাস ঘোষ, আমাদের দলের প্রতিষ্ঠাতা এসোসিয়েট কমিউনিস্টের, বলে গেছেন। আজকে দেখুন অক্ষরে অক্ষরে ফলছে। এবং আমাদের যারা সংখ্যা তত্ত্বের বিচারে এখনো বড় বামপন্থী পশ্চিমবাংলায় মার্ক্সবাদী, তারা কিন্তু সিপিআইএম দল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারকার ভোটেও তারা বামও করেছেন, রামও করেছেন, তা সত্ত্বেও তারা যে ভোট পেয়েছেন সেটা ফেলে দেওয়ার না, কমেছে তাদের। এবার বোধহয় তাদের আমি দেখছিলাম 5% মতো ভোট হয়েছে, কমেছে, আগের বারেও ছিল 7.5%। কিন্তু তা সত্ত্বেও তারা বড়, তারা কিন্তু সংগ্রামের রাস্তাটায় না থেকে, যেটা আমরা বারবার বলেছি যে সংগ্রামী বামপন্থাকে ধরে রাখতে হবে। যেমন তেমন করে ইলেকশনের সিট পাবো বলে আমি আইএসএফ এর সঙ্গে চলে গেলাম, এসডিপিআই এর সঙ্গে চলে গেলাম, বা একটা উল্টোপাল্টা নেতা, বাইরন বিশ্বাসের মতো নেতা, তাকে একবার খাড়া করে দিলাম সিপিএম কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে। তো এই যে যারা কাণ্ডটা করেছে, তারা কিন্তু সংগ্রামী বামপন্থার থেকে সরে গিয়ে পার্লামেন্টারি রাস্তায় নিজেদের বিসর্জন দিয়েছে। আজকে এটা সুবিধা করে দিল বিজেপিকে, আরএসএস এর শক্তিকে পশ্চিমবাংলায় অনুপ্রবেশের জন্য এই জায়গাটাকে ত্বরান্বিত করে দিল। এটাও ভুলে গেলে চলবে না, এই মমতা ব্যানার্জি একাধিকবার বিজেপির সঙ্গে ঘর করেছে, নিজে বিজেপির মন্ত্রী থেকেছেন। এই পশ্চিমবাংলার বিধানসভায় সম্ভবত 2001 সালে তিনি বিজেপির সঙ্গে লড়াই করেছেন, যখন বিজেপি কেন্দ্রের সরকার, বাজপেয়ী প্রধানমন্ত্রী, যার তিনি মন্ত্রী ছিলেন, বিজেপির সঙ্গে পশ্চিমবাংলায় অ্যাসেম্বলি করেছেন। 6 তিনি কংগ্রেসের সঙ্গে লড়েছিলেন, জিততে পারেননি, হয় এবার না হলে নেভার, তখন তার স্বপ্ন পূরণ হয়নি। উনি কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম নেতায় আন্দোলনের পরে পশ্চিমবাংলার বাতাবরণ পরিবর্তিত হয়ে যাওয়ার পর 11 সালে ভোটে জিতে আসতে পেরেছেন। তার আগে 9 সালে আমরা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলাম, পশ্চিমবাংলা থেকে 20 জন বিরোধী সেবার জিতেছিল, 20 জন, এবং কংগ্রেসেরও 6 জন জিতেছিল, টোটাল 26 জন জিতেছিল বাংলা থেকে ফ্রন্টের, বাম ফ্রন্টের বিরুদ্ধে। তো আমার কথাটা হচ্ছে, এই মমতা ব্যানার্জিও কিন্তু দায়ী, এই মমতা ব্যানার্জিও দায়ী। যেমন ধরুন এবারকার ইলেকশনে বড় কাজ করেছে আরজি করের ঘটনা, বড় কাজ করেছে
অফিসারদের চাকরি না দেওয়া, বড় কাজ করেছে একের পর এক নারী নির্যাতন এবং বিশেষ করে পুলিশ প্রশাসনকে চূড়ান্তভাবে কন্ট্রোল করা। এই যে জিনিসগুলো হয়েছে এর তো কোনো বিচার মমতা ব্যানার্জি দেননি। এমনকি তার সিবিআই আরজি করের ঘটনা যেখানে দুনিয়া মনে করে, সমস্ত মেডিকোজ মনে করে, সাধারণ মানুষ মনে করে ওটা একার ঘটনা নয়, মেয়েটি আজকে শহীদ হয়েছে, প্রকৃতপক্ষে শহীদ হয়েছে, সে একটা বিরাট দুর্নীতির আখড়ার ভিমরুলের চাকে ঘা দিয়ে ফেলেছিল, তাই তাকে মৃত্যু দিয়ে তার জায়গাটা পূরণ করতে হয়েছে। আজকে সিবিআই কিন্তু সেই একই রিপোর্ট দিয়েছে যেটা কলকাতা পুলিশ দিয়েছিল। এবং আরো দুঃখের কথা শোনো, এই এশায়ার যেটা আমরা মনে করি এবারকার পরাজয়ের একটা অন্যতম কারণ হচ্ছে এশায়ার প্রক্রিয়া করে পশ্চিমবাংলায় কমসে কম 30 লক্ষ বৈধ নাগরিককে ভোট দিতে না দেওয়া। যেমন তার মধ্যে আমি এখনো আছি, আমার আঙুল দেখলে বুঝতে পারবেন যে এবার আমি ভোট দিতে পারিনি, কারণ আমি এখনো ট্রাইব্যুনালে না। আমি একজন প্রাক্তন এমপি, আমি একজন প্রাক্তন সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চ আধিকারিক, আমি কলকাতা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, এ দেশে আমার জন্ম, আমার মা বাবার জন্ম, আমি ভোট দিতে পারিনি। এরকম করে প্রায় 30 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছে। আমি শুনেছি কেউ বলেছে 34 লক্ষ 25,000, কেউ বলেছে 38 লক্ষ। আমি মিনিমাম ধরে নিলাম 30 লক্ষ লোক ভোট দিতে পারেনি। মমতা ব্যানার্জিরা কিন্তু ক্ষমতার মদমত্ততায় এবং এত বেশি তাদের আত্মবিশ্বাস এসে গিয়েছিল যাই হোক না কেন জিতবো, আর যেহেতু এসআইআর করে বাংলার মানুষকে বাদ দিচ্ছে, ফলে পুরো সেন্টিমেন্টটা আমি পেয়ে যাব, এই চিন্তার থেকে স্যারের বিরুদ্ধেও কিন্তু সত্যিকারের কোনো লড়াই তারা নামেননি। এমনকি মুর্শিদাবাদ মালদার মতো জেলায় যেখানে কাতারে কাতারে মানুষ লড়াইয়ের ময়দানে এসছে, তার নেতারা গিয়ে মন্ত্রীরা গিয়ে বাধা দিয়েছে। এবং দুঃখের বিষয়, ইলেকশনের ময়দানে মমতা ব্যানার্জি বুক বাজিয়ে বলেছেন যে আমার সিআইডি ধরেছে, ওই যে মোথাবাড়ির যে মোফাক্কেরুলকে আমার সিআইডি ধরেছে, এনআইএ নয়, এনআইএ। অর্থাৎ তিনি যেন কৃতিত্ব দেখাচ্ছেন যে একটা জেনুইন বিক্ষোভ, ওনার অ্যান্টিসিডেন্ট কি, উনি কি করেছেন আমার জানার দরকার নেই, কিন্তু যখন তিনি একটা জনতার আন্দোলনে আছেন তখন জনতার আন্দোলনটা ইস্যু। তাহলে সেই ইস্যুকে আজকে তৃণমূল দল বা তার সর্বোচ্চ নেত্রী কি চোখে দেখেছে আপনি এটা থেকে পরিষ্কার বুঝতে পারবেন। এই প্রত্যেকটি ঘটনায় কিন্তু আজকে এখানে এই পালাবদল এবং এরকম ম্যাসিভ পালাবদলের জন্য দায়ী। তার সঙ্গে এটুকু ভুলে গেলে চলবে না, এর সত্ত্বেও একদিকে যেমন এশায়ার হয়েছে, তেমনি অন্যদিকে গরিব সাধারণ আদিবাসী মহিলা, খেটে খাওয়া পরিযায়ী মানুষকে বহু বাদ দেওয়া হয়েছে এর দ্বারা। এবং একটা এক্সটেন্টে সেটা কম হলেও আমি বলবো যে ভোট কাউন্টিং এর সময়, বিশেষ করে ভোট কাউন্টিং এর সময় বহু কেন্দ্রে এরকম খবর আছে এবং আমাদেরও এজেন্ডা সেখানে ছিল, আমাদেরও প্রার্থী ছিল, আমরা এবার 230 খানা প্রার্থী দিয়েছিলাম, মারধর করেছে, বার করে দিয়েছে। বাইরে যখন তারা দেখেছে 150-র উপরে তারা উঠে গেছে, তার পরবর্তী কাউন্টিংগুলো প্রকৃতপক্ষে কোনো গণতান্ত্রিক পরিবেশে হয়নি। সেখানে বিজেপির প্রার্থী একা ছিল, সিআরপিএফ জওয়ান বা সেন্ট্রাল জওয়ানরা ছিল এবং তাদের এজেন্ডা থেকেছে, কিন্তু বিরোধী পক্ষের সমস্ত এজেন্টকে এরকম পশ্চিমবাংলায় অন্তত শখানেক কেন্দ্রে যে ঘটনা ঘটেছে এটা বলা যায় এবং এটা বহু সাংবাদিক বন্ধুরাও জানেন। ফলে এই জয়ের পিছনে, এই ম্যাসিভ জয়ের পিছনে এ ধরনের কিছু ঘটনাও আছে, যদিও সেটা আমি বলবো মেজর ঘটনা নয়, মাইনর ঘটনা, তবু এই ঘটনা আছে। এবং আমরা তো লক্ষ্য করে দেখলাম যে বিজেপির বহু নেতা বা তাদের পরবর্তী প্রজন্মের নেতা, তারা এত বড় যে জয় পাবেন বাংলা, এটা তারা আশাও করেনি। এটা তাদের কাছেও মানে আশাতিরিক্ত। ফলে এর থেকে বোঝা যায় যে একটা টোটাল ইলেকশন কমিশনকে কাজে লাগানো, মেশিনগুলোকে কাজে লাগানো, কাউন্টিংদের কাজে লাগানো, অবজারভারদের কাজে লাগানো, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগানো, এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে একবারে ঢিলে ঢালা করে দেওয়া, টোটাল কর্তৃত্ব সেন্ট্রাল ফোর্সের হাতে নিয়ে নেওয়া, এটাও কিন্তু মানে ভারতবর্ষের ক্ষেত্রে এই ধরনের নির্বাচন কিন্তু আনপ্রেসিডেন্টেড। আপনি কি পশ্চিমবঙ্গের নিরিখ কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম যে আছে তাকে মার্ক্সবাদী বা কমিউনিস্ট পার্টি বলে স্বীকার করেন আপনারা? দেখুন, আমি স্বীকার করি না করি বা আমাদের দল স্বীকার করে না করে এর উপর নির্ভর করে না। আপনারা কি ভাবেন? এখনো তারা মার্ক্সবাদী দল এবং
এবং তারা বামপন্থী ব্র্যাকেটের মধ্যেই একটি দল, কিন্তু আমাদের কাছে তারা একটা সংশোধনবাদী এবং একটা সংস্কারবাদী একটা পার্লামেন্টারি পার্টিতে পরিণত হয়েছেন। তারা সংগ্রামী বামপন্থার যে ঐতিহ্য বা মার্ক্সবাদ লেনিনবাদের মূল সত্তা, যে লড়াই সংগ্রাম জনসাধারণকে একত্রিত করে যে পথেই গণ আন্দোলনের পথে একদিন বিপ্লবের রাস্তা তৈরি হবে, আজকে সিপিআইএম দল সারা ভারতবর্ষেই তাদের দলের আচরণ, তাদের নেতাদের আচরণ এবং কর্মধারা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা এই সংগ্রামী বিপ্লবী বামপন্থার পথে নেই। কিন্তু অবশ্যই তারা বামপন্থী ব্র্যাকেটে আছেন, বামপন্থী ব্র্যাকেটে নেই সে কথা আমরা বলবো কেমন করে? তারা তো মার্ক্সবাদী। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে কি আপনারা ফ্যাসিস্ট বলে মনে করেন? শুনুন, ফ্যাসিজমের যেগুলো একটা তত্ত্বগত ভিত্তি আছে, আর একটা হচ্ছে ফ্যাসিজমের কতগুলো বাইরের রূপ আছে। বাইরের রূপে বহু ক্ষেত্রে তিনি যা করেছেন আমরা বলেছি ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টিক, মানে ফ্যাসিস্ট সুলভ আচরণ করেছেন। যেমন ধরুন রাজ্য করে যা করেছেন, ফ্যাসিস্ট সুলভ আচরণ তো বটে। টিচারদের সঙ্গে যা করেছেন, আজকে কসবা কলেজের ক্ষেত্রে যা ঘটেছে, সন্দেশখালীতে যা ঘটেছে, বগডুইয়ে যা ঘটনা ঘটেছে বীরভূমের, এগুলো ফ্যাসিস্ট সুলভ আচরণ এবং প্রশাসনকে কুক্ষিগত করা নিশ্চয়ই তার অংশের মধ্যে পড়ে। কিন্তু আমরা কখনোই তার মানে তাকে একটা ফ্যাসিস্ট দল হিসেবে চিহ্নিত করিনি। এজন্যই করিনি কারণ ফ্যাসিস্ট একজনকে বলতে গেলে তিনটে জিনিসের সমাহার থাকতে হবে। একটা হচ্ছে অর্থনৈতিক কেন্দ্রিকতা। এই অর্থনৈতিক কেন্দ্রিকতা একটা রিজিওনাল বুর্জোয়া পার্টি হওয়ার জন্য, বা যেটাকে পেটি বুর্জোয়া পার্টি বলে, আজকেও সেন্ট্রালি ভারতবর্ষের সেন্ট্রাল অর্থনীতির কন্ট্রোল মমতা ব্যানার্জি বা তার পার্টির হাতে নেই। এক নম্বর। আরেকটা কথা দূরে শেষ করতে দিন। দু নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে চূড়ান্ত সেন্ট্রালাইজেশন করা হয়। উনি উনার স্টেটের ক্ষেত্রে এটা অনেক দূর পর্যন্ত সেন্ট্রালাইজেশন করেছেন, সেজন্য আমরা ফ্যাসিস্টিক বলবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তিনি টোটালি সারা ভারতবর্ষের অর্থনীতিতে এটা করতে পারছেন বা প্রশাসনে করতে পারছেন, ততক্ষণ তাকে টোটালি ফ্যাসিস্ট বলে স্ট্যাম্প দেওয়া যায় না। থার্ড আর একটা পয়েন্ট আছে যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, যেটাকে আমরা বলি যে সায়েন্সের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলোকে গ্রহণ করা, কিন্তু মনন জগতে সম্পূর্ণভাবে বিজ্ঞান মনস্তাকে ত্যাগ করে পুরনো ধ্যান ধারণা, কুপমণ্ডিকতা, সনাতন ধর্মী ঐতিহ্য ইত্যাদির নাম করে একটা ধাপধারা সাম্প্রদায়িক পিছিয়ে পড়া অন্ধকার চিন্তা ভাবনাকে প্রণয়ন করা, এই দুটোর কম্বিনেশন, যেটাকে ফ্যাসিস্টিক কালচারের একটা বুনিয়াদ। এই বুনিয়াদ ভারতবর্ষে আজকে আরএসএস নিয়ে আসছে, বিজেপি নিয়ে আসছে সাংঘাতিকভাবে, এবং শিক্ষানীতির মাধ্যমে, অন্যান্য নীতির মাধ্যমে, স্বাস্থ্যনীতির মাধ্যমে কংগ্রেসের আমলেও আমরা দেখেছিলাম। অন্তত পশ্চিমবাংলার সয়েলে এক্ষেত্রে আমরা বলতে পারি শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, বিদ্যুৎ নীতি, জলনীতি, কৃষিনীতির ক্ষেত্রে আজকে মমতা ব্যানার্জির সরকারও প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকারের ধারাবাহিকতাতেই চলছেন বা কোথাও সরাসরি গ্রহণ করে নিয়েছেন। কিন্তু যেহেতু টোটাল কন্ট্রোলটা সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থারও, সিলেবাস করারও তার হাতে নেই, সেহেতু তাকে আমরা পেটি বুর্জোয়া পার্টি বলবো, ফ্যাসিস্টিক আচরণ তিনি করছেন বলবো, কিন্তু এখনই আমরা তাকে ফ্যাসিস্ট পার্টি বলে করতে পারি না। আর এখন তো তারা পরাজিত সৈনিক, সে প্রশ্ন এখন আর আসে না। এই অবস্থা বলতে পশ্চিমবঙ্গের যে অবস্থা, যেহেতু বিজেপির উত্থান, সেখানে দাঁড়িয়ে বামপন্থীদের দলের মধ্যে আপনাদের প্রচুর পার্থক্য। এক সিপিএম, লিবারেশন, আপনারা কালকে বোধহয় একটা মিছিল আছে, আপনারা কি আছেন? আমাদের কাছে অফিসিয়ালি মানে পার্টিগতভাবে এখনো কোনো আহ্বান আসেনি আমাদের কাছে। যেমন ধরুন এইটা আমরা জয়েন্টলি কল করেছি এবং অন্যান্য পার্টিকেও আমরা ডেকেছি, মানে এসইউসিআই কমিউনিস্ট এবং সিপিআইএম এর লিবারেশন আমরা একসঙ্গে আহ্বান করেছি, অন্য বামপন্থী দলদের আমরা ডেকেছি। কিন্তু আগামীকালেরটা আমরা শুনেছি, মানে বাই নিউজ বা বাই আদার ওয়ে, কিন্তু অফিসিয়ালি একটা পার্টি টু পার্টি যেটা কল হয় সেটা এখনো আসেনি। যদি কল আসে তখন আমরা চিন্তা করে দেখবো। মমতা ব্যানার্জি এখন বিপক্ষে দলে, মমতা ব্যানার্জি যদি আপনাদের দলে মানে এক লড়াইয়ের একই সারিতে আসতে চায়, কি করবেন? দেখুন, এটা অনেকটা অলিক কল্পনার মতো। আগে তো বাস্তবে একটা ঘটনা ঘটুক। এটা একটা পেটি বুর্জোয়া দল। সেই পেটি বুর্জোয়া দল যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে এসেছিল,
তখন কিন্তু সে ক্ষমতায় আসেনি, এবং তখন সে মানুষের পক্ষে অনেক লড়াই লড়েছে, থেকেছে। কিন্তু আমরা যেহেতু জানতাম সে পেটিপুরজোয়া দল, সেজন্য আমরা একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেও 2011 সালের কথা বলছি বা 2009 লোকসভা ইলেকশনের কথা বলছি, আমরা কিন্তু সরকারে যাইনি। উনি কিন্তু দুটো ক্ষেত্রেই, মানে দিল্লির ক্ষেত্রেও তিনি সরকারে গেছিলেন কংগ্রেসের সঙ্গে, আমরা যেটা না বলেছিলাম, এবং বাংলার ক্ষেত্রেও আমরা একটা সিট জিতেছিলাম মাত্র জয়নগর থেকে, তা সত্ত্বেও আমাদের মন্ত্রিত্ব দিতে চেয়েছিলেন। আমরা কিন্তু ওপেনলি 24 এপ্রিলের মাঠের ময়দানে রাসমণি রোডে ওপেনলি বলেছিলাম আমরা রাস্তার পার্টি, আন্দোলনের পার্টি, রাস্তাতেই থাকবো, আমরা সরকারে যাব না। কারণ আমরা আগে থেকেই জানতাম যে এই পার্টিটার কি পরিণতি হতে পারে এবং মানুষের উপরে কিরকম তারা শাসন বা শোষণ চালাবে, এই জন্যই আমরা যাইনি। এটা অনেক বামপন্থীরা খেয়াল রাখে না, মনে রাখে না, কিন্তু আমরা মনে একটু বামপন্থীরা আর একটা কথা বলে, আপনারা কিন্তু দক্ষিণপন্থী, মানে মমতা যতটা দক্ষিণে আর কি, সেই তাদের সাথে একসাথে লড়ে আপনারা সিট বের করে হোক সরকারে, যাই হোক, আর তাদের সাথে জয়েন্টে ছিলেন, সরকারে যাননি। 40 সালে আমি দুটো আগে তথ্য দিয়ে দিই। 1967 সালের যে নির্বাচন এবং তখন লোকসভার নির্বাচন হয়েছিল, তখন এসইউসিআই কমিউনিস্ট দলের আরেকজন এমপি ছিলেন লোকসভায়, তার নাম অনেকের মানুষের আজকে মনে নেই, তার নাম ছিল চিত্ত রায়, বেলেঘাটায় থাকতেন, জয়নগর সিট থেকেই জিতেছিলেন। তখন আমরা কাদের সঙ্গে লড়েছিলাম? তখন তো তৃণমূল ভুনে ছিল, জন্মও হয়নি, বামপন্থীদের সঙ্গেই জিতেছিলাম। 67 সালে এবং 69 সালে যখন আমরা দুটো যুক্তফ্রন্ট করেছিলাম, যেখানে জ্যোতিবাবু ছিলেন, সুবোধবাবু ছিলেন, অজয় মুখার্জি বাংলা কংগ্রেসের প্রতিনিধি, বামপন্থী দল নয় কিন্তু, বাংলা কংগ্রেস আর একটি কংগ্রেস থেকে বেরিয়ে আসা ফ্র্যাকশন পেটিপুরজোয়া, তাদের সঙ্গে সেদিন জ্যোতিবাবু, প্রমোদবাবু, বিনয়বাবুরা সরকার করেছিলেন, যে সরকারে আমরাও ছিলাম অজয় মুখার্জির সঙ্গে, দুটো সরকারে। কাদের সঙ্গে ছিলাম? তৃণমূলের তখন জন্ম হয়নি। তাহলে তৃণমূলের সঙ্গে আসার প্রশ্নটা এলো কখন? এলো তখনই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পরিপ্রেক্ষিতে, এবং যেখানে বামপন্থীদের বড় ভাই পশ্চিমবাংলায় যারা 34 বছরের শাসন চালালেন শেষ অবধি, তারা গরিব মানুষের পক্ষে না, টাটা সালেমদের পক্ষে দাঁড়িয়ে ধানের গোলায় আগুন দিলেন, কৃষক রমণীদের ধর্ষণ করলেন, চটি পরে পুলিশ পাঠিয়ে নন্দীগ্রামকে চারিদিক থেকে ঘিরে ফেললেন, তাপসী মালিককে তাদের নেতারা পর্যন্ত যুক্ত হয়ে সকালবেলা প্রাতঃকৃত্য করার সময় মারলেন। এটা কোনো বামপন্থী আচরণ হতে পারে না, দুনিয়ার ইতিহাসে এরকম বামপন্থী আচরণ কোথাও ছিল না। সেই দিনই আমাদের দল ঘোষণা করেছিল এদের এই কার্যকলাপ হচ্ছে ফ্যাসিস্টিক। সেদিনও আমরা ফ্যাসিস্ট বলিনি, বলেছি ফ্যাসিস্টিক, ফ্যাসিস্ট সুলভ, এবং এদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আপনারা এইখানটা শেষ হয়নি, এবং এই সময় আরেকটা কথাও তাদের মনে করিয়ে দেওয়া দরকার যে আমরা যখন সিপিআইএম এর হাতে মার খাচ্ছি, ছাত্র আন্দোলন, কৃষক আন্দোলন, নারী আন্দোলন, সমস্ত কিছুতে আমাদের জেলে পাঠাচ্ছে, আমাদের 165 জন খুন হয়েছেন শুধু দক্ষিণ 24 পরগনা, জয়নগর, কুলতলি, ক্যানিং এগুলো মিলে, তার মধ্যে 155 জন খুন হয়েছেন সিপিএম এর আমলে। তখনও কিন্তু আমরা রাজ্যসভার ভোটটা কখনো আমাদের 4টে এমএলএ, কখনো আমাদের 2টো এমএলএ, মানে বামফ্রন্টে তো আমরা ছিলাম না, কাকে দিয়েছি? কোন পূর্জয় দলকে দিয়েছি? সিপিএম বা আরএসপি বা ফরওয়ার্ড ব্লক, যা কথা হয়েছে আমরা বামপন্থীদেরই দিয়েছি, আমরা অন্য কাউকে দিইনি। এই ইতিহাসগুলো এরা ভুলে যায় যখন চোখ মুখ বন্ধ করে এরা একটা ইনজাম লাগানো, মানে কলঙ্কিত করা। আজকে কংগ্রেস, যে কংগ্রেস ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে ধিকৃত কলঙ্কিত, যারা ইমার্জেন্সি এনেছে, যারা এসমা করেছে, নাসা এনেছে, টাডা করেছে, যারা দুটো যুক্তফ্রন্টকে ফেলে দিয়েছে, যে সিপিএম বা এই সমস্ত বামপন্থী দলগুলো বলেছে যে কাশীপুরে, বড়নগরে 1100 মানুষকে ওদের হত্যা করেছে, ফ্যাসিস্ট বলেছে, তাদের সঙ্গে গলা জড়িয়ে যারা রাজনীতি করে আর তাদের যারা অসাম্প্রদায়িক মনে করে বা গণতান্ত্রিক মনে করে, তাদের সঙ্গে এ নিয়ে তো বৃথা তর্ক করে কোনো লাভ নেই। বৃথা তর্ক করে কোনো লাভ নেই। আমরা একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যখন পশ্চিমবাংলার মানুষ ম্যান্ডেট দিচ্ছে যে আজকে এই সিপিএমকে সরাতে হবে, যেমন একটা ইন্টারনাল ম্যান্ডেট আজকে পশ্চিমবাংলার মানুষ নিয়েছিল এই তৃণমূলকে সরাতে হবে, কেউ নেই বলে আজকে বিজেপি এসেছে। সেদিনও অন্য কোনো অপোজিশন ছিল না বলে তৃণমূল এবং তাদের সঙ্গে আমরা যদি না থাকতাম সেদিন, তাহলে বাংলার মানুষ জানতো যে এই সিপিএমকে অত্যাচারটাকে সরানোর জন্য বাংলায়
এই লড়াইয়ে কোনো বামপন্থী দল সঙ্গী ছিল না, দক্ষিণপন্থীদের জন্য এটা লড়াই হয়ে যেত। আমরা ছিলাম বলে মমতা ব্যানার্জি সেদিন বলতে বাধ্য হয়েছে সিপিএম খারাপ কিন্তু মার্ক্সবাদ খারাপ না। আমার সঙ্গে একটা জেনুইন কমিউনিস্ট পার্টি এই লড়াইয়ে আছে, কথা একাধিক জায়গায় বাংলার সেদিন কিন্তু ওই পেটি বুর্জোয়া দলের নেত্রী তাকেও কিন্তু বলতে হয়েছে। অর্থাৎ বামপন্থীরাও যে এই অত্যাচারের বিরুদ্ধে মানুষের পাশে সেদিন দাঁড়িয়েছে, সিপিআইএমএল এর লোকেরা ছিল এই লড়াইয়ে, সিপিআইএমএল এর নানান ফ্যাকশনের লোকেরা ছিল এই লড়াইয়ে আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে লড়াই করেছি। তার পরিপ্রেক্ষিতে বাংলার ভোটে এটা ঘটেছে এবং তারপরে আমরা ঘোষণা করলাম ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার আগেই যে আমরা সরকারে যাব না। এই পজিটিভ জিনিসগুলো যারা চোখে দেখতে পায় না, ঠুলি পরে রাখে, তারা একটা খোলাসা চিন্তা বা খুব কি বলবো আমাকে উদারনৈতিক চিন্তা নিয়ে ভাবে না। তারা খুব পেটি ইন্টারেস্ট যেটাকে বলে, সংকীর্ণ ইন্টারেস্ট থেকে কথা বলে এবং তার আচার আচরণ আমরা সমস্ত কিছুর মধ্যে আজকে দেখতে পাচ্ছি। ফলে এই প্রশ্নই আসে না। দক্ষিণপন্থা বরং উল্টো দিক থেকে এবারও আপনারা হয়তো লক্ষ্য করেছেন, সেলিম সাহেব আমাদের যিনি সিপিআইএম এর নেতা, কোন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে যে আপনাদের সঙ্গে এসু বিষয়ে থাকছেন না, তিনি তার কি উত্তর দিয়েছেন আপনার মনে আছে? ওরা তো আগমার্কা, ওরা তো আগমার্কা বামপন্থী। আগমার্কা মানে কাকে বলা হয়? খাঁটি। সাধারণ মানুষের মধ্যে আগমার্কা কথাটার মানে হচ্ছে একটা খাঁটি। তা আমার উল্টো প্রশ্ন করতে ইচ্ছা করে সেলিম ভাইকে, সেলিম দাকে, যে আপনি সিপিএম পার্টিটাকে আজকে আগমার্কা বলতে পারছেন না কেন? তাহলে কোথায় আপনার আদর্শগত বিচ্যুতি? কোথায় আপনি দক্ষিণপন্থার দিকে ঝুঁকে গেলেন? কোথায় আপনি সংগ্রামী বামপন্থার থেকে সংস্কারবাদী পার্লামেন্টারি পথে চলে গেলেন যে নিজের পার্টিটাকে আজকে আপনি আগমার্কা বলতে পারছেন না? আজকে একমাত্র ইস্যু শেখে দেখাতে হচ্ছে ওরা আগমার্কা। সিঙ্গুর নন্দীগ্রামের কথা তুললেন, কিন্তু সিঙ্গুরে যার নাম বলতে চাইলেন কোনো নেতা, তিনি কোর্ট থেকে সিবিআই এত করার পরেও, অত্যাচার করার পরেও, তো আমি শহীদ দত্তের কথা বলছি, তাকে কোর্ট বেকসুর খালাস দিল। কে অপরাধী ছিল আজ পর্যন্ত কোনো আর ফাইল হয়নি। তৃণমূল যাকে ক্ষমতায় নিয়ে এসেছিল, তৃণমূল মানে যার ভরসায় ক্ষমতা এসেছিল। আর একটা হচ্ছে নন্দীগ্রাম, যে বুদ্ধদেবের এই শহরের বুকে একদম চতুর্দিকে সাদা পাঞ্জাবিতে কালো রক্তের দাগ চেপে দেওয়া হয়েছিল। কোর্ট রায় দিল বুদ্ধদেব বাবু নির্দোষ। শুভেন্দু, আমরা আগের নির্বাচনে দেখলাম শুভেন্দু আর মমতা ব্যানার্জি দুজনে তর্ক হচ্ছে কে নন্দীগ্রাম ঘটিয়েছিল। কোথাও কি কোনো কনস্পিরেন্সি? প্রশ্নটা কি আপনার? প্রশ্নটা কি? দোষটা কার? এই সিঙ্গুর নন্দীগ্রাম যেমন সিপিএম এর দিক থেকে আপনি সরকারের দিক থেকে বললেন, কিন্তু মমতা নিজে শুভেন্দু দুজনে, আপনাকে গত নির্বাচনে, এই নির্বাচন না আগের নির্বাচনে আপনি দেখেছেন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু, শিশির অধিকারীও জড়িয়ে পড়েছিলেন যে কিভাবে নন্দীগ্রাম হয়েছে, এটা নিয়ে প্রকাশ্যে চলে এসছে। এই ইতিহাস তো বাংলার মানুষ ঘরে ঘরে জানে, এটা নিয়ে বই বেরিয়েছে একাধিক, এটা নিয়ে ফিল্ম হয়েছে একাধিক। এখানে শুভেন্দুবাবু কি বললেন, কি মমতা বাবু বললেন, তারা কি ইতিহাস? আপনি জানেন 8-এর বইয়ে মমতা ব্যানার্জি লিখে দিয়েছে যে সিঙ্গুরের আন্দোলন সে করেছে, সে ইতিহাস বদলেছে। আপনি সত্য বলে মনে করেন? আপনাকে জিজ্ঞেস করছি, মনে করেন? নারকীয় ঘটনার কথাটা বলছি। যেখানে দাঁড়িয়ে আছি, এখানে অনশন করে সিঙ্গুরের মাটি থেকে পালিয়ে এসেছিলেন। 26 দিনের যে আন্দোলনের তিনি অনশনের গর্ব করেন, তাকে জুস খাওয়াতে কে এসেছিল সেদিন কেন্দ্রীয় সরকারের ওখান থেকে? তাহলে কে এসেছিল সেদিন? তাহলে তিনি তো আন্দোলন লাটে তুলে দিয়েছিলেন। তারপরে তো নন্দীগ্রামে আমাদের লড়াই, সেই নন্দীগ্রামে জেতার পর তো আবার সিঙ্গুরে দ্বিতীয়বার গিয়ে অবস্থান শুরু করা। জেতা যখন হলো তারপরে সবই তারই হয়ে গেল। সাথে প্রেসের ভূমিকা আছে, বুর্জোয়া ক্লাসের ভূমিকা আছে, অনেক কিছুর ভূমিকা আছে। ফলে সিঙ্গুর নন্দীগ্রামের ইতিহাস যদি নতুন করে আলোচনা করতে চান, আলাদা করে আলোচনা করবো। এর সঙ্গে অবশ্যই একদিন আলোচনা হবে নন্দীগ্রাম নিয়ে। আজকে এই পর্যন্তই। এসিসিআই নেতা বা প্রাক্তন এমপি তরুণ মণ্ডল এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন। তরুণদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাহি বাংলার তরফ থেকে। ধন্যবাদ।